যেহেতু আমরা এই টপিকটাকে বলছি যে রিসার্চ মেথোডোলজি হিসেবে আমরা এই কোর্সটাকে কন্ডাক্ট করব, তো সেজন্য আসলে আমাদেরকে জানা দরকার সেটা হচ্ছে সায়েন্সটা কি, থিওরিটা কি, আর সায়েন্টিফিক মেথডটা কি। এই স্টেপগুলা থেকে আমরা আস্তে আস্তে রিসার্চের দিকে যাচ্ছি। তাহলে দেখো সায়েন্সটা কি? সায়েন্সটা হচ্ছে একটা এস্টাবলিশড নলেজ, তাই না? যেখানে অবজারভেশন আছে, আইডেন্টিফিকেশন আছে, ইনভেস্টিগেশন, থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন আছে, এবং যেটার এই সবগুলো মিলেই হচ্ছে আসলে একটা সায়েন্স। আর থিওরিটা কি? থিওরিটা হচ্ছে সায়েন্স বা এই ইউনিভার্সের যে ইন্টাররিলেটেড কনস্ট্রাক্ট এবং প্রপোজিশন, অর্থাৎ বিভিন্ন ভেরিয়েবলের সাথে রিলেশন তৈরি করে যদি কোনো একটা ফোরকাস্ট করা হয় বা কোনো একটা যদি কনসাইজ ইনফরমেশন দেওয়া হয়, সেটা হবে থিওরি। তো থিওরিটা কেমন হবে? এটা হবে সিম্পল, কনসিস্টেন্ট উইথ অবজার্ভ রিলেশনস, টেন্টেটিভ অ্যান্ড ভেরিফাইয়েবল। অর্থাৎ এই জিনিসটা ভেরিফিকেশনের মাধ্যমে প্রুভ করা যাবে। সবই যে যাবে এমন না, বাট কখনো না কখনো হয় আজকে যাচ্ছে না, কিন্তু 10 বছর পরেও যদি সেটা এস্টাবলিশ থিং হয় তাহলে সেটা যাবে। আর সায়েন্টিফিক মেথডটা কি? এটা হচ্ছে প্রসেস অর অ্যাপ্রোচ টু জেনারেট ভ্যালিড এন্ড ট্রাস্টওয়ার্দি নলেজ। তার মানে হচ্ছে যেই মেথডের মাধ্যমে আমরা থিওরিকে কোরিলেট করতে পারবো বা থিওরিটাকে ভেরিফাই করতে পারবো একটা সিস্টেমেটিক মেথডের সিস্টেমেটিক ওয়েতে, সেই প্রসেসটাকেই বলা হচ্ছে সায়েন্টিফিক মেথড। এরপরে যেটা কোশ্চেন আছে সেটা হচ্ছে রিসার্চটা আসলে কি? রিসার্চ কি সেটার জন্য হচ্ছে আমরা যদি বিভিন্ন ডিকশনারি যে ওয়ার্ড আছে ওইগুলো যদি আমরা চিন্তা করি রিসার্চটা কি, তাহলে দেখো অক্সফোর্ড কি বলে? Systematic investigation and study of material, source, etc. in order to establish fact and reach a new conclusion, or an endeavor to discover a new or collect old facts, etc. by a scientific study of a subject or by course of critical investigation. এগুলো হচ্ছে ডিকশনারিক্যাল ডেফিনিশন গুলো যে রিসার্চটা আসলে কি। এরপর আরো তোমরা যত ডিকশনারি আছে এই ডিকশনারি গুলোতে যদি সার্চ দাও তাহলে রিসার্চ সম্পর্কে পেয়ে যাবো। তা আমরা রিসার্চের এইভাবে ডেফিনেশনটা না পড়ে আমরা দেখব হচ্ছে রিসার্চটা সিস্টেমেটিক কেমন হয় সেটা আমরা একটু দেখব। ওয়ান থ্রি যে তোমাকে আমি কো হোস্ট করে দিছি, কেউ যদি অ্যাড হইতে চায় তাহলে তুমি অ্যাড করে নিও।
1-3 আমরা এই স্লাইডের মাধ্যমে আমরা আসলে বুঝতে পারবো হচ্ছে যে রিসার্চটা আসলে কি বা রিসার্চটা কি না, মানে কোনটাকে আমরা রিসার্চ বলবো আর কোনটাকে রিসার্চ বলবো না। আর এটা হচ্ছে তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট, মানে মোস্ট ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে তোমরা অনেকে অনেক কাজ করে নিয়ে আসো, দেখা যায় হচ্ছে প্রপোজালে যখন দাও তখন বলা হচ্ছে এটা রিসার্চ হচ্ছে না। প্রথম যেটা সেটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল ডিসকভারি। হঠাৎ করে কোনো কিছু একটা ঘটে গেল কিন্তু এটার কোনো এক্সপ্লেনেশন নাই, বা এটাকে তুমি এক্সপ্লেন করতে পারতেছো না, এটা আনইউজুয়াল ফেনোমেনা, আর এটা তুমি ফার্দার ভেরিফাইও করতে পারবে না, তাহলে এই জিনিসটা কখনো রিসার্চ হবে না। তো এইটা তোমাদের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা নাই। তোমাদের ক্ষেত্রে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে ডাটা কালেকশনটা। এইটা অনেকেই বিভিন্ন ধরনের ডাটা কালেক্ট করে এটাকে একটু অ্যানালাইসিস করে নিয়ে চলে আসে, যে বলা হচ্ছে স্যার এটা এটা আমার কাজ। এটা দেখো, ডাটাটা কালেক্ট করা বা ডাটাটাকে অ্যানালাইসিস করলে এটা কখনো রিসার্চ হয় না। সেই ক্ষেত্রে তোমাদের যে অ্যানালাইসিসের যে মেথড গুলো আছে, যেমন মনে করো, আবার এটার সাথে অনেকে মিলে ফেলতে পারে ডাটা মাইনিংটা কি রিসার্চ হবে কিনা। ডাটা মাইনিং তো শুধু ডাটা কালেকশন না, তাই না? ডাটা মাইনিংটা হচ্ছে ডাটাটাকে নিয়ে প্রসেস করতে হয়। তুমি অ্যালগোরিদম বলো বা হচ্ছে যে কোনো একটা মেথডে এআই নেটওয়ার্ক, তারপরে হচ্ছে মেশিন লার্নিং, যে কোনো অ্যাপ্রোচে তোমাকে এটাকে অ্যানালাইসিস করতে হয়। আমি যদি তোমাদেরকে এটা একটা এক্সাম্পল দিই, ধরে নেওয়া হচ্ছে সারা বাংলাদেশের হচ্ছে টেম্পারেচার কালেকশন করলো তুমি, কোন এরিয়ার টেম্পারেচার কত করে তুমি বললা যে এই এরিয়াটা অ্যানালাইসিস করে বলতে পারলা কি আমাকে জানালা যে সেটা হচ্ছে চিটাগং রিজনের টেম্পারেচার এইরকম থাকে, ঢাকা রিজনের টেম্পারেচার এরকম থাকে, সবচেয়ে কোল্ডেস্ট এরিয়া এইখানে, সবচেয়ে হটেস্ট এরিয়া হচ্ছে দিনাজপুর বা সামথিং, এসব এরিয়া জানালা, মানে অ্যানালাইসিস করে ইনফরমেশনটা দিলা, তাহলে এটা কি রিসার্চ হবে কিনা? রেসপন্স করো, এটা কি রিসার্চ হবে? স্যার রিসার্চ তো হয় মনে হয় এটা। আমি তো স্যার কথা না স্যার, হবে না স্যার। কেন হবে না? স্যার যা ডাটা আছে আমরা তাই বলতেছি। আমরা যদি এখান থেকে নতুন কিছু বলতে পারতাম তাহলে সেটাকে রিসার্চ বলা যেত। যদি ফরকাস্ট করা যায় তাহলে তাহলে হয়তো বা কিছু বলা যেতে হ্যাঁ, পারে। তাহলে দেখো এখানে যে অ্যানালাইসিসটা করছে সেই অ্যানালাইসিসটা কিন্তু তার নিজের কোনো কন্ট্রিবিউশন নাই। দিনাজপুরে যে টেম্পারেচার বেশি সেখানে তার অ্যানালাইসিস কি? কিছুই তো নাই। বা সবচেয়ে কোল্ডেস্ট এরিয়া, সে শুধুমাত্র ওই ডাটা থেকে সার্চ দিছে, সার্চ দিয়ে বললো কোল্ডেস্ট এরিয়া এইটা, হটেস্ট এরিয়া এইটা। আচ্ছা, তাহলে একটু রিসার্চটা একটু কখন হবে সেই কন্ডিশনটা আমি যদি বলি, যদি এখান থেকে তোমরা যদি ফোরকাস্ট করো আগামী এক সপ্তাহ, অর্থাৎ
লাস্ট 10 ডেজের ডাটা এবং প্রিভিয়াস ইয়ারের ডাটাকে নিয়ে কম্পেয়ার করে তোমরা যদি বলো যে আগামী এক সপ্তাহ টেম্পারেচার কেমন হবে, এই অ্যানালাইসিস যদি করো তাহলে সেটা হবে রিসার্চ। এই কনসেপ্টটা কি বুঝতে পারছো তোমরা? জি স্যার। জি স্যার। এরপরে হচ্ছে আরো কিছু কাজ করি আমরা, যেটা হচ্ছে এক্সিস্টিং অনেকগুলা কাজ সার্চ দিয়ে ইন্টারনেটে সেইগুলাকে রেপ্লিকা করে তোমরা পাবলিশ করে ফেলো বা মানে জমা দিয়ে দাও যে হুবহু এই কাজটা করে ফেলছে একজনে, তুমিও সেই কাজটাই করলা। ধরে নাও আইওটি বেসড হোম অটোমেশন, হয়তো বা মিস্টার এক্স ওয়াই জেড এই কাজটা করলো, তোমরা ইন্টারনেট থেকে নিয়ে দেখলা, দেখে ওই কাজটাকেই রেপ্লিকা করে ফেললা, তাহলে এটা কি রিসার্চ হবে? না। না স্যার। না, এটাও রিসার্চ হবে না। তাহলে রিসার্চ হওয়ার জন্য কি লাগবে সেটা তাহলে আমাদের একটু দেখতে হবে। প্রথমে দেখলাম রিসার্চ কোনটা হবে না, এখন দেখবো হচ্ছে কোনটা রিসার্চ। তাহলে প্রথম যে কোশ্চেনটা সেটা হচ্ছে হোয়াট উই ডু হোয়েন উই হ্যাভ এ কোশ্চেন অর এ প্রবলেম উই ওয়ান্ট টু রিজলভ। প্রথম যেটা সেটা হচ্ছে তুমি যে কথাটা চিন্তা করতেছো সেইটা একটা বিহাইন্ডে একটা প্রবলেম থাকতে হবে এবং সেটা সলিউশনের জন্য একটা মেথড থাকতে হবে, মানে তোমাকে ওইটার আনসারটা জানতে হবে, তাহলে এটাকে আমরা রিসার্চ বলবো। তাহলে ফার্স্ট অফ অল যে জিনিসটা থাকতে হবে সেটা কি, একটা স্পেসিফিক প্রবলেম, আর এই প্রবলেমটাকে অ্যাড্রেস করার জন্য একটা মেথড, আর এই মেথডে অ্যাড্রেস করে ওই প্রবলেমটা সলভ দিতে হবে। তাহলে এটাকে বলবো আমরা কি, রিসার্চ। আর তুমি কেন করতেছো তুমি জানো না, তাহলে সেটা রিসার্চ হবে না। বা তুমি ফোরকাস্ট করতে পারতেছো না যে এই ওইতে কাজটা হবে, শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার, এখন স্যার আগে হারাই গেছিল সবার, পাচ্ছিলাম না। আচ্ছা, তাহলে এটা গেল এক ধরনের। আর আরেক ধরনের হচ্ছে সার্চিং ফর এক্সপ্লেনেশন অফ ইভেন্টস, ফেনোমেনা, রিলেশনস এন্ড কজেস। এটা এটা কেমন? এটা হচ্ছে ধরে নাও ইউনিভার্সে যে আমরা মহাকাশ নিয়ে গবেষণা করে, তো এই জিনিসটা তো নতুনত্ব কিছু নাই, মহাকাশ আগেও ছিল এখনো আছে, তাই না? জি স্যার। তাহলে তোমাকে এটার ক্ষেত্রে আনসারটা কি বের করতে হয়, মহাকাশ গবেষণা, তাহলে কি মহাকাশেরটা কি রিসার্চ হয় না? হয়। তো সেই ক্ষেত্রে কোশ্চেনটা হয় কি, হোয়াট, হাউ এন্ড হোয়াই থিংস অকার। এই তিনটা কোশ্চেন তোমাকে বের করতে হয়। কি জিনিস, কিভাবে হয়েছে, কেন হয়েছে, এই কোশ্চেনগুলো তোমাকে যদি বের করে দিতে পারো মহাকাশের, তাহলে সেটাও হয় রিসার্চ। আর উপরে যে দুইটা কোশ্চেন আছে এই দুইটা কোশ্চেনই আমাদেরকে সলভ করতে হবে কিভাবে, প্ল্যান্ড এন্ড ম্যানেজড ওয়ে, প্রসেসটা হইতে হবে ক্রিয়েটিভ, ইনোভেটিভ,
তারপরে হচ্ছে এটা বাকিদের কাছে সার্কুলার করা লাগবে এবং এখানে যে কোশ্চেনটা আসবে সেই কোশ্চেনটা তোমাকে আনসার করতে হবে। এই ক্ষেত্রে আমি যে এক্সাম্পলটা প্রায় দিই সেটা হচ্ছে স্পেসে যে কলম স্পেস পেন যেটা ব্যবহার করা হয়েছে, তো স্পেস পেনটা কেন ব্যবহার করা হয়, মানে কেন ইনভেন্ট করা হয়েছে সেটা কি জানো তো তোমরা? জি স্যার। জি স্যার। দেখো এটার কিন্তু এটা এক্সাম্পলটা দিলে তুমি একেবারে সকল ইনফরমেশন চলে আসবে তোমার। প্রথম যেটা সেটা হচ্ছে প্রবলেম স্টেটমেন্ট, মানে প্রবলেমটা কি, এক্সিস্টিং সিস্টেমে প্রবলেমটা কি। গ্র্যাভিটির কারণে কলম কাজ করে না, পেন্সিল দিয়ে লিখলে পেন্সিলের যে কণাগুলো সেগুলা কার্বন কণাগুলা স্প্রেড আউট হয়ে যায়, সেটা স্টুডেন্টের চোখে যেতে পারে, তাহলে এটা প্রবলেম, তাই না? তাহলে এই প্রবলেমটাকে যখন জি সলভ স্যার। করা হয় একটা মেথডের মাধ্যমে, যে তুমি এখন এই প্রবলেমটাকে অ্যাড্রেস করার জন্য মাঠে নামলা, তাহলে এই প্রবলেমটা সলভ করার জন্য যখন তুমি মাঠে নামবা তখনই হচ্ছে একটা একটা মানে কি বলে এটাকে, প্ল্যান্ড ওয়েতে তোমাকে কাজে নামতে হবে, তাই না? কথা কি শুনতে পাচ্ছ? জি স্যার। এরপরে এটার আউটপুট হিসেবে কি আসলো? জি স্যার। স্পেস পেনটা আসলো। তাহলে আমি ইন সামারি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে তোমাদেরকে একটা প্রবলেম স্টেটমেন্ট আগে ফাইন্ড আউট করতে হবে, দেন ওই প্রবলেমটাকে সলভ করার জন্য তোমাদেরকে একটা মেথড এস্টাবলিশ করতে হবে। মেথডটা হবে সায়েন্টিফিক ওয়েতে, এবং ওই মেথডে যদি সলভ মানে তুমি যে প্রবলেমটা পাইছো সেটাকে অ্যাড্রেস করতে হবে। তাহলে এখন আমরা দেখব যে কথাগুলো বললাম সেটা হচ্ছে এখন এই জিনিসটাকে কিভাবে আমরা একটা বিভিন্ন স্টেপে এক্সপ্লেন করতে পারি, যে রিসার্চের প্রসেসটা কি। প্রথম যেটা, দ্য প্রসেস ইজ ইনিশিয়েট উইথ এ কোশ্চেন অর প্রবলেম, যেটা একটু আগে বললাম। প্রথম স্টেপটাই হবে একটা প্রবলেম নিয়ে। তারপর স্টেপটা হচ্ছে দ্য গোলস অ্যান্ড অবজেক্টিভ অ্যান্ড ফর্মুলেটেড টু ডিল উইথ দ্য কোশ্চেন অর প্রবলেম। তাহলে তোমাকে একটা অবজেক্টিভ সেট করতে হবে, এই প্রবলেমটার কোন অংশ তুমি সলভ করবা, না পুরো প্রবলেম সলভ করবা, না পার্শিয়াল অংশ সলভ করবা, এবং কিভাবে তুমি এই কোশ্চেনটার সাথে ডিল করবা, ফর্মুলেট করবা। এরপরে যেটা, দ্য রিসার্চ ডিজাইন ইজ ডেভেলপ টু অ্যাচিভ দ্য অবজেক্টিভ। অর্থাৎ হচ্ছে এই যে অবজেক্টিভ গুলো তুমি করতে চাচ্ছ, অ্যাচিভ করতে চাচ্ছ, সেগুলা কোন অ্যাপ্রোচে বা কোন মেথডে কাজটা করবা। এরপরে স্টেপ হচ্ছে দ্য রেজাল্টস জেনারেটেড বাই কন্ডাক্টিং দ্য রিসার্চ। অর্থাৎ ওই স্টেপে কাজ করার পরে, রিসার্চটা করার পরে কি রেজাল্টটা তুমি পাচ্ছ। আর ফাইনালিটা হচ্ছে তোমাকে রেজাল্টটা এক্সপ্লেন করতে হবে এবং পাবলিশ করতে হবে, মানে মানুষকে জানাইতে হবে। এই পাঁচটা হচ্ছে মেথড, প্রসেস অফ রিসার্চ। তাহলে আমরা এক কথায় বলতে পারি এই পাঁচটা কোশ্চেন বা এই পাঁচটা স্টেপ যেটা ফলো করবে সেটা হবে রিসার্চ। তো এখন আমরা যেটা বলি সেটা হচ্ছে স্টুডেন্টদের ক্ষেত্রে কিভাবে রিসার্চটা অ্যাসাইন করা হয়, মানে প্রসেসটা কি। স্টুডেন্টদের ক্ষেত্রে রিসার্চের যে প্রসেসটা, সেটা ইউজুয়ালি আমাদের দেশে আগে হতো, সেটা হচ্ছে সুপারভাইজার রিসার্চের টাইটেল এবং স্কোপ বলে দিতেন। তারপরে তোমাকে বলতো হচ্ছে একটা প্রপোজাল রেডি করো, প্রপোজালটা যদি পাস হয় তাহলে বলতো যে কাজ শুরু করো।
এরপরে থিসিসটা লিখো। বাট এখন এই জিনিসটা অনেক চেঞ্জ আসছে। একটু মাঝি থাকবে। আচ্ছা, কিন্তু বর্তমানে আমরা এই ট্রেন্ডটাকে চেঞ্জ করতে চাচ্ছি। ট্রেন্ডটাকে কিভাবে চেঞ্জ করতে চাচ্ছি, যে সুপারভাইজারের একটা স্কোপ থাকবে, রিসার্চের স্কোপ থাকবে, আগে থেকে বলা থাকবে যে সুপারভাইজার এই রিলেটেড কাজ করাবেন। স্টুডেন্টরা নিজেরা টপিকগুলো সিলেক্ট করে এনে সুপারভাইজারের সাথে কন্ট্যাক্ট করবে, আর বাকি অংশ ঠিক থাকবে সেম এজ। অর্থাৎ আগে যেটা ছিল গিভেন বাই সুপারভাইজার, এখন আর সেটা হবে না। কথা বুঝছো কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে স্যার এখন কি মানে স্টুডেন্টরা চুজ করবে, তাহলে সেটা কিভাবে হবে? মানে আমি কিভাবে বুঝবো স্যার আমার কোনটা করলে ভালো হয় বা কিরকম? সেজন্য তোমাকে পড়তে হবে, তোমার ইন্টারেস্ট গ্রো করতে হবে। জি স্যার। যে স্যার তোমাদের তো অ্যানালাইসিস তো এখন তো আলহামদুলিল্লাহ তোমরা অনেক ম্যাচিউরড, তোমাদের একটু সায়েন্টিফিক নলেজ তো কিছু থাকা লাগবে নাকি? জি স্যার। মানে যখন তোমরা স্যার, ফেল হও তখন হচ্ছে সুপারভাইজার দিবে, সেটা ঠিক আছে, কিন্তু আমরা চাচ্ছি হচ্ছে তোমাদের এন্ড থেকে আসুক, তোমরা বিভিন্ন প্রবলেম নিয়ে চিন্তা করো, যেটাকে বলা হয় ইঞ্জিনিয়ারিং প্রবলেম। স্যার এখন সমস্যা হচ্ছে যে আমরা তো চিন্তা করতে যাই না, যেমন এই রিসার্চ মেথোডলজিটাই তো আমাদের চিন্তা করার জন্য মেন মানে কি হবে, সহায়ক হবে। তো এটা এখন এটা নেওয়ার সাথে সাথে যদি আমরা ইয়েটা দিই, এটা যদি আরেক সেমিস্টার আগে নিতাম তাহলে আরেক সেমিস্টার আগে তাহলে নিলে এটা সুবিধা হতো। এফেক্টিভ হয় না, আমরা দেখছি ওই ম্যাচুরিটিটা আসে না। কারণ তোমাদের কারণ কিছু হচ্ছে স্যার কোর্স আমরা আছে, তো এখনো মানে তোমাদের কিছু অনেকে কোর্স আমাদের আছে যে এখানে কেউই কোর্সগুলো হচ্ছে মানে তোমরা ওই নলেজটা না পেলে রিসার্চ মেথোডোলজিটা করে খুব একটা লাভ হয় না, মানে টপিকগুলো তখন সিলেক্ট করতে পারবা না, কারণ তোমাদের অলরেডি নেটওয়ার্কিং শেষ না। যেমন স্যার এখন আমরা রিসার্চ পেপার পড়তে পারি না। না, না এটাই তো স্যার, এখন শিখাবো। না স্যার, আমাদের নেটওয়ার্কিং হয় না এখনো। নেটওয়ার্কিং শেষ হয়নি স্যার। মানে যেই অনেকগুলো ব্রাঞ্চ আছে, এই ব্রাঞ্চের মিনিমাম যে কোর্সগুলো এগুলো শেষ হওয়ার পরে হচ্ছে রিসার্চ মেথোডোলজিটা দেওয়া হয়। স্যার এখন তো তাহলে তো অনেক স্যার সময় এখন কম তো যে স্যার ঠিক মতো আইডিয়া হয় না স্যার, ব্রাঞ্চ কোনগুলা, মানে কোন দিক দিয়ে একটা রাস্তা ঠিক মতো যাওয়া উচিত, বা কোন দিক দিয়ে পড়াশোনা করলে যে বোঝা যাবে যে আমাদের কোন কোন জিনিসগুলো নিয়ে রিসার্চ করা উচিত। হ্যাঁ, সেটা বা আমি কোন বলবো, জিনিস সেটাই তো এখানে শিখবা। আচ্ছা, এরপরে হচ্ছে জেনারেল পারপোজটা, কিভাবে হচ্ছে রিসার্চটা একেবারে
মানে কমপ্লিট আকারে হবে। তো আমরা প্রথম যে অংশটা দেখব পিকে টপিক। তুমি যে কোনো একটা টপিক সিলেক্ট করতে পারো। যেমন তোমরা কি কি কোর্স করছো এখন পর্যন্ত, মানে লাস্ট 2 সেমিস্টারে? নেটওয়ার্কিং, তারপর নেটওয়ার্কিং হয়নি স্যার। নেটওয়ার্কিং হয় না স্যার। কমিউনিকেশনের কোনো একটা কোর্স করো নাই? ডাটা কমিউনিকেশন করা হয়েছে, হ্যাঁ, ডাটা তারপরে স্যার কমিউনিকেশন করছো, তারপর এআই করা হয়েছে এআই স্যার। করা হয়েছে, হ্যাঁ এআই তারপরে করছো। হচ্ছে তার সফটওয়্যার মানে দেখো ইঞ্জিনিয়ারিং। এআই তে কিন্তু ম্যাক্সিমাম টপিক কভার হয়ে যায় তোমাদের যদি কেউ চাও। তারপর সিস্টেম অ্যানালাইসিস এন্ড ডিজাইন। হ্যাঁ, তার সিস্টেম অ্যানালাইসিস এন্ড ডিজাইন। তারপর কি করছো? গত 2 সেমিস্টার ইলেকট্রিক্যাল ড্রাইভস। আমি বলতে ওইটা না, তোমাদের কোর কোর্স বলতেছি। আচ্ছা, তারপর ভীষণ বা স্যার এরকম এর কিছু আগের করো নাই? ইয়েতে তো ওয়েব কম্পিউটার করছিলাম আর্কিটেকচার। স্যার, ওয়েব করছি। ভীষণ না না স্যার, স্যার, এগুলো তো মনে হয় 8 সেমিস্টারে। এর সেমিস্টারে? স্যার কম্পাইলার করছি স্যার। কম্পাইলার করছো। এই সেমিস্টারে কি করতেছো? স্যার এই সেমিস্টার নেটওয়ার্কিং, তারপর গ্রাফিক কম্পিউটার গ্রাফিক্স, হুম, নিউমেরিক্যাল মেথড, হুম। তারপর হচ্ছে নিউমেরিক্যাল অ্যানালাইসিস। বললাম তো। আচ্ছা আচ্ছা, দেখো তাহলে আমি যদি এআই দিয়ে কথা বলি, যেহেতু এটা সবাই পড়ছো, তাহলে এআই যে কোনো একটা টপিক বলো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে কোনো একটা কথা, মানে টপিক বলো যেটাতে এআই কাজ ইমেজ করে। প্রসেসিং। হুম, ইমেজ ইমেজ প্রসেসিং। প্রসেসিং, হ্যাঁ, আচ্ছা, আর ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, তারপর তারপরে টাইম সিরিজ। আচ্ছা, আমি তোমাদের ইমেজ প্রসেসিংটাই বলি। ধরে নাও, আচ্ছা, কোভিড-19 এটা দেখছিলা? এই বাংলাদেশের যে এটা কি বলে, চায়নাতে যখন কোভিড-19টা ধরতেছিল টেম্পারেচার সহ, খেয়াল করছিল তোমরা মনিটরটা? বিভিন্ন স্টেশনে মানুষজন যেভাবে হাঁটতেছে, ওই একটা স্পেসিফিক পার্সন হেঁটে যাচ্ছে, সাথে সাথে তার টেম্পারেচার কত সেটা ডিটেক্ট করে ফেলতেছিল। ক্যামেরা দিয়ে অ্যানালাইসিস করে ফেলতেছে। হ্যাঁ, খেয়াল করছিল ওইটা? এটা তো এআই, তাই না? জি স্যার। এরকম একটা জিনিস তুমি মাথার ভিতরে মনে করে নিয়ে জি আসো, স্যার। চিন্তা করো যে ধরে নাও একটা শপিং মলে মানুষ যাচ্ছে আসতেছে, এখন স্পেসিফিক তোমার প্রত্যেকটা ব্যক্তিকে টেস্ট করতে হচ্ছে যে তার ফিভার আছে কিনা। তো তুমি চিন্তা করলা যে না, শপিং মলে এটা না করে আমি সরাসরি যে চায়নারা যে মেথডটা ইউজ করছে, এই মেথডটা কিভাবে আমাদের দেশে ইমপ্লিমেন্ট করা যায়। তাহলে তুমি সেটা নিয়ে কাজ করো। তো এটা নিয়ে কাজ করার জন্য তোমাকে কিছু রিসার্চ কোশ্চেন আসবে। তাহলে এই টপিকটাকে দেখো, সেকেন্ড টপিক, ট্রান্সলেট টপিক ইনটু কোশ্চেন। এরপরে যেটা করতে পারো, এই কোশ্চেন গুলোকে কিভাবে সলভ করা যায়, তুমি একটা হাইপোথিসিস চিন্তা করো। হাইপোথিসিস মানে হচ্ছে মানে কিভাবে হবে জিনিসটাকে চিন্তা করে বলা। এটা হইতেও পারে, নাও পারে। হাইপোথিসিস চিন্তা করো। এরপরে সেটা হচ্ছে তুমি এটা নিয়ে এবার সার্চ দাও যে কে কিভাবে এই কাজটা করছে। কথাটা কি বুঝতে পারছো? জি স্যার। এখন তাহলে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে তুমি এই জিনিসগুলা সার্চ দিবা, কিভাবে তুমি কনসেপ্টটা নিবা। তো এটার জন্য আমরা দুইটা সাইট ব্যবহার করি ইউজুয়ালি, একটা হচ্ছে গুগল স্কলার আর আরেকটা হচ্ছে IEEE এক্সপ্লোরার।
তো আমি দুইটাতেই তোমাদেরকে দেখাবো কিভাবে আমরা পেপারটা সার্চ দেব। আচ্ছা, সবাইটা স্ক্রিন কি দেখতে পাচ্ছ? জি স্যার আসছে। গুগল স্যার। স্কলার মানে scholar.google.com দিলে তোমরা পেয়ে যাবে। এখন ধরে নাও আমি তোমাদেরকে একেবারে সিম্পল একটা টপিক বলি, সেটা হচ্ছে হোম সিকিউরিটি। তো এটা তো অনেক পুরাতন। তো তোমরা চাইলে দেখো হোম সিকিউরিটি অনেক পুরান টপিক, কিন্তু রিসেন্টও অনেক কাজ হচ্ছে। হ্যাঁ, তুমি চিন্তা করতেছো হোম সিকিউরিটি নিয়ে রিসেন্ট কি কাজ হচ্ছে, আমি সেটা একটু দেখতে চাচ্ছি। এবং সেটা যদি কোনো রিসার্চ গ্যাপ পাই কিনা, অর্থাৎ রিসেন্ট যে কাজগুলো হয়েছে সেটাতে আরো কোনো নতুন ফিচার অ্যাড করা যায় কিনা, ওটা কোনো অ্যাডভান্স করা যায় কিনা, তুমি সেটা নিয়ে চিন্তা করতেছো। সাপোজ তোমার মাথায় এটা আসলো, তাহলে আমরা কি লিখবো? বেসড হচ্ছে আইওটি, ধরে নাও আমরা আইওটি হোম অটোমেশন সিকিউরিটি, তাহলে এন্টার দিলাম। দেখো অনেকগুলা ব্যাপার, তোমার অনেকগুলা কাজ তোমাকে এখানে দেখাবে। দেখো 1 থেকে 10 তুমি যতটুকু দেখতে চাও তুমি অনেকগুলা পেপার দেখতে পাবে যে এই হোম সিকিউরিটি নিয়ে কোন কোন ডাইমেনশনে কিভাবে কাজ হয়েছে। দেখো স্মার্ট এনার্জি এফিসিয়েন্ট হোম অটোমেশন, তার মানে এখানে ফোকাসিং হচ্ছে স্মার্ট এনার্জি, তাই না? এনার্জি ইউটিলাইজেশন, খেয়াল করছো? জি স্যার। আচ্ছা, তারপর হচ্ছে রিস্ক অ্যানালাইসিস, স্মার্ট হোম। দেখছো এটা হচ্ছে নর্মাল। আর একটা টপিক দেখো, সেটা কি? ডিজাইন এন্ড ইমপ্লিমেন্টেশন অফ, এটা কমন টপিক। তারপরে হোম অটোমেশন ইউজিং আইওটি, এটাও কমন টপিক। এটাও কমন টপিক। আচ্ছা, এরপরে দেখো আরেকটা একটু, এটা পুরাতন কিন্তু ডাইমেনশনটা ভিন্ন, এক্সপেরিমেন্টস উইথ সিকিউরিটি এন্ড প্রাইভেসি অফ আইওটি নেটওয়ার্ক। এরপর আরেকজনে করলো প্রোটোকল নিয়ে। আমরা আরেকটু দেখি। সেন্সর নোড নিয়ে কাজ করলো একজনে। আরেকজনে কাজ করলো পাওয়ার এবং সিকিউরিটি দুইটা নিয়ে। তারপরে এখানে হচ্ছে মনিটরিং সিস্টেমটা ফোকাস পাইছে। তাহলে এখানে দেখো অ্যাক্সেস কন্ট্রোলটা পাইছে, ফোকাসিংটা। তারপরে আর দেখো একটা কমন কাজ কত রকমের অ্যাসপেক্টস থেকে, কত মানে বিভিন্ন কর্নার থেকে কাজগুলো করতে পারে, খেয়াল করছো? দেখো এখানে এনএফসি নিয়ে কাজ করছে। এখন স্যার আমরা নিউ কোনো কিছু স্যার কিভাবে মানে ভাববো কিভাবে? এখন স্যার সবকিছু তো ইনভেন্ট হয়ে গেছে লাগে মনে হয় না, স্যার। কে বলছে হয়েছে? তোমরা যখন পড়বা, পড়ার পরে দেখবা হচ্ছে সবারই কোনো না কোনো রিসার্চ গ্যাপ আছে। মানে স্যার আমরা একটা ক্ষুদ্র একটা টপিক নিয়েও আমরা তাহলে ওটা এক্সটেন্ড করতে পারবো না? হ্যাঁ। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে পেপার যখন সার্চ দিবা, তাহলে এইখানে সবাই একটু খাতা বের লিখতে হবে। তোমাদেরকে দুইটা জিনিস ম্যান্ডেটরি মাথায় রাখতে হবে। প্রথম যেটা, সেটা হচ্ছে তুমি যে রিসার্চটা সার্চ দিচ্ছ, পেপারটা যে সার্চ দিচ্ছ, এটা কি জার্নাল না কনফারেন্স? প্রথম কোশ্চেন। প্রথম কোশ্চেনটা কি?
জার্নাল না কনফারেন্স। জার্নাল নাকি স্যার কনফারেন্স? হ্যাঁ, স্যার দুটোর মধ্যে পার্থক্য কি? সেটা বলবো, আগে লিখো কোশ্চেনটা। এরপরে হচ্ছে এটা রিসেন্ট কিনা। দ্বিতীয় নাম্বার কোশ্চেনটা হচ্ছে রিসার্চটা কি রিসেন্ট কিনা, অর্থাৎ এটা রিসেন্টলি পাবলিশড রিসার্চ কিনা। এই দুইটা কোশ্চেন আমরা দেখব, ঠিক আছে? আচ্ছা, তো এখন জার্নাল এবং কনফারেন্সের ভিতরে যে পার্থক্যটা, এক কথায় আমি যদি বলি যে জার্নালটা হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর পর পাবলিশ হয় এবং এই পেপারগুলোকে এক রিভিউয়ার দ্বারা, অর্থাৎ ওই বিষয়ে যিনি এক্সপার্ট ওনাকে দিয়ে ওই পেপারগুলো রিভিউ করানো হয়। রিভিউ করে তারপর ওটাকে পাবলিশ করা হয় এবং সেটা নির্দিষ্ট সময় পর পর তার ভলিউম থাকে। অর্থাৎ এক বছরে মনে করো 10টা সংখ্যা বের হয় বা 12টা সংখ্যা বের হয় এবং প্রত্যেকটা যে পেপারগুলো আসবে, টপিক ওয়াইজ যে পেপারগুলো আসে, এগুলা মিনিমাম 2 জন রিভিউয়ার দিয়ে রিভিউ করে তারপর সেটা পাবলিশ করা হয়। এটা যে নরমালি তুমি বুঝো। আর কনফারেন্সটা হচ্ছে, ধরে নাও তোমরা এখন একটা অ্যানাউন্স করলা যে আমরা আগামী মার্চ মাসে সবাই মিলে বসে আইওটির উপর একটা ডিসকাস করব। আসেন আপনারা যার যে কন্ট্রিবিউশন আছে, যে যে বিষয়ে আইওটি নিয়ে কাজ করতেছেন, আপনারা আপনাদের পেপার জমা দেন, আমরা ওই দিন এটা নিয়ে আলোচনা করব। আপনারা আপনাদের পেপার প্রেজেন্ট করবেন, আমরা ডিসকাস করব। তাহলে এই জাতীয় যেটা, সেটা হচ্ছে কনফারেন্স। কথা কি বুঝতে পারছি? জি স্যার। আর জার্নালটা কি, আগে থেকেই একটা বলা আছে, মনে করো প্রথম আলো। প্রথম আলো কি তোমাকে কি ডাকে যে আসেন লেখা দেন বা ইয়া করেন? না, তুমি মানে প্রথম আলো কি করে, যারা পেপার যে কাজটা জমা দেয় সেটাকে রিভিউ করে পাবলিশ করে। আমি সিম্পলি বললাম আর কি তোমাদের বোঝার জন্য, কিন্তু এটা আসলে সম্পূর্ণ ভিন্ন জিনিস। মানে জার্নালটা হচ্ছে স্ট্যাটিক, সে প্রত্যেকটা প্রতি বছর 10টা বা যে কয়টা সংখ্যা থাকবে সে বের করবেই। আর এক্ষেত্রে তার কোনো ইয়া নাই, কি বলে, তাড়াহুড়া নাই। সে পেপারগুলো আসলে রিভিউ করবে, তারপরে সেটাকে যখন এটা মান যাচাই হবে, মানে ওই জার্নালের মানে যাবে, তখনই সে সেটাকে অ্যাকসেপ্ট করে পাবলিশ করবে। আর কনফারেন্সের ক্ষেত্রে সেটা না। কনফারেন্সের ক্ষেত্রে হচ্ছে যখন দেখতেছে কাজটা মোটামুটি মানে নতুন আইডিয়া, তখন তারা হচ্ছে এটা নিয়ে কাজ করা শুরু করে, যে আপনি আসেন এটা প্রেজেন্ট করেন। প্রেজেন্ট করার পরে সেই জিনিসটাকে ওরা একটা প্রসিডিংস আকারে বের করে। আর এটা সম্পর্কে আরো ডিটেলস যেটা, সেটা আমরা আরো একটু পরে পড়বো ইনশাল্লাহ। তাহলে এখন দেখো, কনফারেন্স আর জার্নাল চেনার উপায়টা হচ্ছে, জার্নালের নামের সামনে জার্নাল থাকবে আর কনফারেন্সের নামের সাথে কনফারেন্স থাকবে, অথবা একটা শর্ট ফর্ম থাকবে, ধরে নাও ICCA, অথবা 26 এরকম 7th অ্যানুয়াল, যেমন IIC কনফারেন্স আছে 10th 11th 12th, যেরকম ওইরকম কনফারেন্সের নাম থাকবে। দেখো, এটা হচ্ছে রিসার্চ জার্নাল, তার মানে এটা জার্নাল। তারপরে হচ্ছে দেখো ইন্টারন্যাশনাল কনফারেন্স, তার মানে এটা কনফারেন্স। কনফারেন্স সেন্সর, এটা জার্নাল। তারপরে দেখো থার্ড ইন্টারন্যাশনাল, তার মানে এটাও কি কনফারেন্স। তাহলে আমরা দেখবো হচ্ছে পেপারটা কি জার্নাল না কনফারেন্স। এরপরে যে জিনিসটা আমরা দেখবো, তাহলে স্যার অনেকজন বলে তো পেপার পাবলিশ করবে, মানে এটা তাহলে কি বোঝায় আসলে? পেপারটা এখন পাবলিশ করা হচ্ছে, কনফারেন্সে পাবলিশ করতে পারে, জার্নালেও পাবলিশ করতে পারে।
কিন্তু আমরা যেটা দেখবো সেটা হচ্ছে জার্নালটাকে আমরা প্রায়োরিটি দেবো সবসময়। কারণ আমরা বললামই তো জার্নালটা হচ্ছে ভালো করে রিভিউ করে ওই জার্নালের স্ট্যান্ডার্ড অনুযায়ী যদি না যায় তাহলে সে পেপারটাকে অ্যাকসেপ্ট করে না। আর কনফারেন্সের ক্ষেত্রে মাঝে মধ্যে কি হয়, সবাই না, কেউ হচ্ছে ধরে নাও তাদের একটা কনফারেন্স চালানোর জন্য 50টা পেপার দরকার বা 100টা পেপার দরকার। কনফারেন্স চালানোর জন্য খরচ আছে বা একটা সেশন লাগবে, এই সেশনে এতটা পেপার লাগবে। তো এখন ওদের কাছে জমাই হলো মনে করো 70টা, আরো 30টা শর্ট। তখন তারা কি করে, সবার কাছ থেকে চায়, অথবা যদি না পায় তাহলে ওই 70টা যেটা সাবমিট হয়েছে 70টাকে কি করতে হয়, অ্যাকসেপ্ট করতে হয়। তাহলে এখানে কি কোয়ালিটি কি যাচাই করা সম্ভব? না। সম্ভব না। তো এই জন্য আমরা কনফারেন্সটাকে মানে আপাতত আমরা টেম্পোরারি এটাকে সিলেক্ট করব না। আমরা দেখব যদি জার্নাল পেয়ে যাই, রিসেন্ট জার্নাল, তাহলে আমরা সেই জার্নালটা পড়ব। আর কনসেপ্ট নেওয়ার জন্য কনফারেন্স দেখতে পারি যে কনসেপ্টটা কি, কিন্তু কাজটাকে ভ্যালিডেট করার জন্য বা কাজটাকে রেফারেন্স হিসেবে ব্যবহার করার জন্য আমরা কখনো কনফারেন্স ব্যবহার করব না পারতপক্ষে। বাট কনসেপ্ট নেওয়ার জন্য আমরা পড়তে পারি, কোনো সমস্যা নাই। এরপরে প্রশ্ন আসে যে জার্নালটা না কনফারেন্স সেটা বুঝলাম, এরপরে দেখবো যে রিসেন্ট পেপার কিনা। অর্থাৎ দেখো এটা হচ্ছে 2016, তার মানে মোটামুটি বলা যায় লাস্ট 5 ইয়ার্স। ওকে, 2018 লাস্ট 5 ইয়ার্স। আমরা চেষ্টা করব লাস্ট 4 to 5 ইয়ার্স কিনা সেটার ভেতরে যদি হয় তাহলে ভালো। কারণ এর আগে যদি হয় তাহলে বোঝা যাবে যে এর পরেও কিন্তু অনেক কাজ হয়ে যাওয়ার কথা, তাই না? যেটা 2012 সালে কাজ হয়েছে সেটার অ্যাডভান্সমেন্ট কি হবে না, না হবে? অ্যাডভান্স হবে। অবশ্যই হবে। হবে। তাহলে আমাদেরকে দেখতে হবে এটার রিসেন্ট কি কাজ হয়েছে। রিসেন্ট ওই টপিকের রিসেন্ট কাজ দেখলে আমরা বুঝতে পারবো যে এখন এই কাজের স্ট্যাটাসটা কোথায়। তুমি যদি 2012 সালের একটা কাজ দেখে তুমি চিন্তা করলা হ্যাঁ এখানে তো এটা করা হয় না, আমি এটা করে ফেলি, তো তুমি করলা, করার পরে কয়দিন পরে সার্চ দিয়ে দেখলা তুমি যে কাজ করছো সেই কাজ আরেকজন অলরেডি 2018-তে করে ফেলছে। বুঝছো কি না? জি স্যার। এই জন্য আমাদেরকে জি দেখতে স্যার। হবে রিসেন্ট কাজগুলা। এরপর আমরা দেখব, আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে IEEE এক্সপ্লোরারে তোমরা একইভাবে সার্চ দিতে পারো। ধরে নাও আমি এই টপিকটাকে এখানে সার্চ দেব, IEEE এক্সপ্লোরার। IEEE এক্সপ্লোরে সার্চ দিয়ে দেখো এখানে সুবিধা হচ্ছে এটা শুধুমাত্র IEEE যে জার্নালগুলা কনফারেন্সগুলা সেইগুলা দেখাবে। এখানে দেখো সব রিসেন্ট পেপারগুলো রিলেটেড টপিকে চলে আসছে। হোম IoT বেসড সিকিউরিটি এন্ড হোম অটোমেশন। এখানে একটা রিভিউ পেপার আছে, খেয়াল করো। রিভিউ পেপার মানে হচ্ছে এই পর্যন্ত কি কাজ হয়েছে সবগুলাকে রিভিউ করে ফেলছে। তাহলে তুমি ওইখান থেকেও দেখতে পারো একটা। আর এটাতে সুবিধা হচ্ছে তুমি যদি চাও যে তুমি জার্নালটাকে সিলেক্ট করবা, জার্নাল, ম্যাগাজিন আর আর্লি অ্যাক্সেস এই তিনটা সিলেক্ট করে অ্যাপ্লাই করলে পেয়ে যাবা হচ্ছে জার্নালগুলা। আর শুধু কনফারেন্স যদি চাও তাহলে কনফারেন্স একটা অপশন ছিল, কনফারেন্স দেখো এখানে সব জার্নাল, এখানে কোনো কনফারেন্স আসবে না। তাহলে তুমি এখান থেকে যে কোনো পেপার পড়তে পারবা। আর আমরা একটু ব্যাকে গিয়ে যদি দেখি, শুধু কনফারেন্স যদি চাই তাহলে কনফারেন্সে সিলেক্ট করলেই দেখো সব শুধু কনফারেন্স গুলো দেখাবে, জার্নাল দেখাবে না। এই ক্ষেত্রে তুমি এই সুবিধাটা পাবা। আবার তুমি টাইমও চাইলে এখানে স্যার দেখে নিতে ইয়ারটা পারো কত সাল থেকে কত। ইয়ারটা লেটেস্ট বুঝি নাই, কি বলতেছো? স্যার আমাদের তো বলছিলেন যে মানে ইয়ারটা 3 থেকে 4 বছরের মধ্যে একটা হুম, রেঞ্জ করে দিতে। তাহলে স্যার এখানে এই 12 তো থেকে তো এটার লেটেস্ট গুলো এই আসি তো যাবে। করে দিলাম। লাস্ট 3 ইয়ার্স করা যায় দেখো, অথবা তুমি বলে দিলে 17 থেকে 21, কত থেকে কত তুমি চাও সেটা এন্টার দিলেই হয়ে যাবে। এতেও পারা যায় কাস্টম রেঞ্জ, কত সাল থেকে কত সাল। ঠিক আছে, তাহলে তোমরা এই পেপারগুলো এভাবে আগে পেপারগুলো সার্চ দাও, কনসেপ্টগুলো নাও, কে কি কাজ নিয়ে করতে চাও।
ভিশন আছে, তারপর হচ্ছে এআই, মেশিন লার্নিং। দেখো নতুন সকল টপিক গুলাকে তোমরা মেশিন লার্নিং এ ফেলতে পারো। কারণ সিস্টেমটা নতুন, মেশিন লার্নিংটা নতুন অ্যাপ্রোচ। তাহলে তোমরা নতুন যে কাজগুলো আসবে সেগুলোকে মেশিন লার্নিং এ নিতে পারো, পুরাতন কাজটাকেও মেশিন লার্নিং এ তুমি ইমপ্লিমেন্ট করতে পারো। আচ্ছা, এরপরে দেখো আরেকটা জিনিস আমি দেখাই, সেটা হচ্ছে তোমরা অনেকে হয়তো বা জার্নাল সার্চ দিবা, কিন্তু জার্নাল সার্চ দেওয়ার পরেও যে জিনিসটা প্রবলেম হবে সেটা হচ্ছে ইন্ডিয়ান অনেকগুলো জার্নাল আছে, পাকিস্তানি অনেকগুলো জার্নাল আছে যারা আসলে জার্নাল ব্যবহার করে, কিন্তু তুমি ওই জার্নালটায় কোনো কোয়ালিটি মেনটেন করা হয় না। তো এই ক্ষেত্রে তোমরা সবসময় জার্নালে যাবা, জার্নালে যাওয়ার পরে একটা টার্ম দেখো, ইন্ডেক্সিং এবং আর্কাইভিং আছে। কি আছে? ইন্ডেক্সিং এবং আর্কাইভিং। এখানে গিয়ে তোমরা এই দুইটা টার্ম দেখবা, এটা কি স্কোপাস কিনা। যদি স্কোপাস হয় তাহলে এটা নিয়ে কাজ করবা, আর যদি স্কোপাস এবং ওয়েব অফ সায়েন্স দুইটাই হয়, একটু লিখো, তাহলে ধরে নিবা জার্নালটা ভালো জার্নাল। যদি মিনিমাম যদি স্কোপাস না থাকে, অর্থাৎ যদি স্কোপাস লেখা না থাকে, তাহলে আমরা ওই জার্নালটা নিয়ে কাজ করব না, বুঝে নেব এই জার্নালটা ভালো না। আর যদি স্কোপাস না লিখে ওয়েব অফ সায়েন্স লিখে, তাহলে আর স্কোপাস লেখা লাগে না। ধরে নাও স্কোপাস হচ্ছে এ গ্রেড আর ওয়েব অফ সায়েন্স হচ্ছে এ প্লাস। তুমি যে এ প্লাস পায় তাকে কি জিজ্ঞেস করে তুমি কি এ পাইছো কিনা, কেউ জিজ্ঞেস করে? না স্যার। না। স্যার এটা কোথায় লেখা থাকে এগুলা? জার্নালের ইন্ডেক্সিং থাকে, প্রত্যেকটা জার্নালের ইন্ডেক্সিং বা আর্কাইভ ওইখানে। তো আমি এখন তোমাদেরকে একটা এক্সাম্পল আকারে দেখাচ্ছি। জি স্যার। আচ্ছা, ধরে নাও আমি এখানে এই যে জার্নালগুলো পাইছি, এখানে কি জার্নাল পাইছি কোনটা দেখি একটু। কনফারেন্স। আচ্ছা, আমি কনফারেন্স সিলেক্ট করে রাখছি মনে হয় না। ধরে নাও এই জার্নালটা আমি দেখতে চাচ্ছি, এটার উপর ক্লিক করলাম। এই জার্নাল হচ্ছে এটা, এটাতে পেপার আসছে। জার্নালের উপরে ক্লিক করে দেখি, জার্নালটার নাম হচ্ছে IEEE ইন্টারনেট অফ থিংস জার্নাল। দেখো জার্নালটা হচ্ছে ইমপ্যাক্ট ফ্যাক্টর অনেক বেশি, ইমপ্যাক্ট ফ্যাক্টরটা পরে আমরা বুঝাবো। এটা অনেক ভালো একটা জার্নাল। তো আমরা এটাকে দেখব হচ্ছে অ্যাবাউট জার্নালে যাব। অ্যাবাউট জার্নালে গেলে হচ্ছে আমরা দেখতে পাবো হচ্ছে জার্নালটা কোথায় কোথায় ইন্ডেক্সিং করা আছে। দেখো ইন্ডেক্সিং এর জন্য আচ্ছা, এই জার্নালটা যেহেতু অলরেডি এস্টাবলিশ একটা জার্নাল, ওই জন্য ওরা আসলে দেয় নাই। আমি তোমাদেরকে অন্য একটা জার্নাল দিয়ে দেখাই। ধরে নাও হচ্ছে সেন্সর।
দেখো আমরা সেন্সর জার্নালটায় আসলাম। সেন্সরে গিয়ে দেখো এখানে একটা টার্ম থাকবে ইন্ডেক্সিং এন্ড আর্কাইভিং। দেখো এখানে দেয়া আছে স্কোপাস ওয়েব অফ সায়েন্স। তার মানে জার্নালটা ভালো জার্নাল। তারপর আরেকটা জার্নাল দেখে নিয়ে হচ্ছে ধরে নাও হচ্ছে ইলেকট্রনিক্স লেটার। ধরে নাও এখানে আরেকটা জার্নাল দেখতে চাচ্ছি, এটা হচ্ছে এই জার্নালটা। তো এই জার্নালটা কোথায় ইন্ডেক্সিং আছে সেটা এখানে আমরা দেখতে পাবো। ওভারভিউ। আচ্ছা, ওরাও দেয় নাই, ওরাও এস্টাবলিশ জার্নাল দেখে সেই জন্য সরাসরি ইমপ্যাক্ট ফ্যাক্টর চলে আসছে। অর্থাৎ কিছু জার্নাল আছে যারা হচ্ছে মানে অলরেডি এস্টাবলিশ জার্নাল, ওরা আসলে অনেকেই রিসেন্টলি দিচ্ছে না, বিশেষ করে IEEE আইআইটি যারা হচ্ছে ওরা। মানে কিছু পাবলিশার আছে, এই পাবলিশার জার্নাল যদি দেখো তাহলে তোমাকে আর ওই চেক করতে হয় না, একটা হচ্ছে IEEE আর একটা হচ্ছে আইআইটি। আর অন্য ক্ষেত্রে যে কোনো জার্নাল যদি আমি আর একটু বলি তাহলে আরেকটা কোনটা বলতে পারি, এখান থেকে নেই, দাঁড়াও। দেখো একটা হচ্ছে হোম অটোমেশন ইউজিং আইওটি, এটার রিসেন্ট ট্রেন্ডস ইজ ফিঞ্জার, এটা কি, এটা দেখি। এটা একটা দেখলাম, এটা একটা আসলে বুক চ্যাপ্টার, দেখতে বোঝা যাচ্ছে এটা একটা বুক চ্যাপ্টার, এটা জার্নাল না। এটা হচ্ছে একটা জার্নাল, আমরা এটা একটু দেখি। দেখো এটার ইমপ্যাক্ট ফ্যাক্টর অলরেডি দেয়া আছে, তার মানে হচ্ছে এটাও হচ্ছে একটা ভালো জার্নাল। এখানে আমি দেখি এমএনএস স্কোপ। স্যার ইমপ্যাক্ট ফ্যাক্টর দেখে কি বোঝা যাবে না জার্নালটা কেমন হবে? হ্যাঁ, জার্নালটা ভালো কিনা সেটা ইমপ্যাক্ট ফ্যাক্টর দিয়ে বোঝা যায়, কিন্তু সমস্যা হচ্ছে তোমাদেরকে অনেকগুলা জার্নাল আছে যারা হচ্ছে ইমপ্যাক্ট ফ্যাক্টর, গুগল ইমপ্যাক্ট ফ্যাক্টর ইউজ করে। এই জন্য আমি তোমাদেরকে আরেকটু ক্লিয়ারলি বোঝানোর জন্য চেষ্টা করতেছি, কিন্তু জি স্যার। এই তো অ্যাবস্ট্রাক্টিং এন্ড ইন্ডেক্সিং, দেখো এখানে আছে ওয়েব অফ সায়েন্স এন্ড স্কোপাস। তার মানে জার্নালটা খুবই ভালো, মানে এটার ইমপ্যাক্ট ফ্যাক্টর দেখো 6.12, অনেক হাই কোয়ালিটির জার্নাল। স্যার এই মার্কিং গুলো কে করে? ওয়েব অফ সায়েন্স একটা বডি আছে, ওরা। স্যার আমরা কি সব মানে যারা জার্নাল প্রকাশ করে তারা কি সবাই একই সেক্টর মানে একই সাইডেই করে সবাই, মানে এই ওয়েব অফ না না, সায়েন্স বা এটা এরকম? হচ্ছে তুমি মনে করো আইওসি জার্নাল আছে, ওরাও আইওসি জার্নাল পাবলিশ করবে, কিন্তু এটার ইমপ্যাক্টটা কেমন, অর্থাৎ এই জার্নালের কাজগুলা কে কত বেশি সাইট করতেছে, পড়তেছে, সেটার উপরে ডিপেন্ড করে হচ্ছে তোমার এই ইমপ্যাক্ট ফ্যাক্টরটা করা হয়। ওইটা নিয়ে আমি আরেকদিন আলোচনা করবো, ওইটা মানে আমি আজকে শুধু তোমাদের কিভাবে কনসেপ্টটা নিবা তোমরা সেটার জন্য এটা বলা আর কি। জি স্যার।
স্যার কিছু ব্যাপার স্যার জানা দরকার ছিল, মানে স্যার অনেক ধোঁয়াশা আছে এই টাইপের। বুঝি নাই, স্যার সাউন্ডটা আমরা বাড়াও। স্যার স্যার আমরা যদি মানে স্যার বাহিরে অ্যাপ্লাই করতে চাই যখন অনেকজন, মানে পিএইচডি ফান্ড সহ বা মাস্টার্স ফান্ড সহ, তো স্যার ওদের জন্য তো স্যার মনে হয় এই পেপারগুলো অনেক মানে দরকার হয়ে হ্যাঁ, দাঁড়ায়। অনেক দরকারি, সেজন্যই তো আমরা পেপার পাবলিশ করার জন্য বলি। স্যার এখানে স্যার মানে সিজিটা কিরকম মানে কাউন্ট হয়? বুঝি নাই। মানে স্যার সিজিপিএটা স্যার কিরকম কাউন্ট হয়? মানে সিজিপিএ আমি যেটা বলি সেটা হচ্ছে 3.5 হচ্ছে প্রিপারেবল, আর যদি এর চাইতে কম হয় মিনিমাম 3। আচ্ছা স্যার ইয়া মানে 3.5 দিয়ে মানে 5 আপ থাকলে মনে হয় স্যার ফান্ড, তাহলে ফান্ডের জন্য অ্যাপ্লাই করা যায় মনে সিকিউর, হয়। সিকিউর, হ্যাঁ। দেখো আচ্ছা আরেকটা জার্নাল, প্রসিডিয়া কম্পিউটার সায়েন্স, দেখো এটা স্কোপাস শুধুমাত্র, দেখছো? তার মানে জার্নালটা ভালো, কিন্তু এ প্লাস ক্যাটাগরির না, এই ক্যাটাগরি। ঠিক আছে, আজকে যতটুকু পড়াইছি আগে এতটুকু চিন্তা করো, তারপরে হচ্ছে বাকিগুলো আমরা ইনশাল্লাহ নেক্সট দিন দেখবো। আজকে তোমরা হচ্ছে কিভাবে পেপার সার্চ দেয়, এটা সার্চ দেয়া হয় এটা একটু চেক করো। স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার এরকম স্যার মানে কয়টা পাবলিকেশন থাকলে মানে মানে প্রেফারটা মানে ভালো হয় আর কি স্যার, মানে দ্রুত হয় কাজ? দেখো, এই ম্যাথমেটিশিয়ান ঢাকা ইউনিভার্সিটির টিচার বোসের নাম শুনছো? জি স্যার। ওনার একটাই পেপার ছিল। ও মানে স্যার এটা ভ্যালুটা কিরকম করতেছে ওটার উপর ডিপেন্ড করতেছে ওইটার উপর অনেকটা। ডিপেন্ড করে, হ্যাঁ। এবং বোস আইনস্টাইন থিওরি যেটা, সেটা তো অনেক বিখ্যাত একটা থিওরি, বুঝো নাই? এরকম আর কি। জি স্যার। 38 তুমি কি প্রথম থেকে ছিলা? জি স্যার, ছিলাম স্যার। আচ্ছা বলো তো, একটা রিসার্চকে আমরা কখন রিসার্চ বলবো না, একটা কাজকে কখন কখন? যখন অ্যাক্সিডেন্টালি হবে অথবা এটা কোনো কিছু অ্যানালাইজ করা হবে না, তখন মানে research বলবো। রিসার্চ করতে গেলে অ্যাক্সিডেন্ট হইলে, না না, অ্যাক্সিডেন্টলি কোনো কিছু পাওয়া গেলে আর কি। মানে যেটা পাওয়ার কথা না কিন্তু আমরা অ্যাক্সিডেন্টলি অনেক বেশি পেয়ে গেছি। ধরে নাও আহ, তুমি চিন্তা করতেছো হচ্ছে এখানে ভ্যালু পাবা 1, তুমি দেখা গেল যে ভ্যালু 1 এর চাইতে পেয়ে গেছো বা 1 এক্সাক্ট পেয়ে গেছো, কিন্তু পরের বার আবার সেই জিনিসটা 1 পাও নাই। মানে একই সিস্টেমে আবার আগাইছো কিন্তু আউটপুট সেমটা আসে নাই, তার মানে প্রথমটা কি ছিল? অ্যাক্সিডেন্টাল ভ্যালু। ভেবেছিল। এটা একটা বলতে পারি, অথবা হচ্ছে আনওয়ান্টেড কিছু পেয়ে গেছি, সেটাও অ্যাক্সিডেন্টাল হতে পারে। আচ্ছা, তারপরে হচ্ছে 29 আছো? টোয়েন্টি নাইন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রিসার্চের 5টা স্টেপ ছিল, 5টা স্টেপ কি কি? স্যার কারেন্ট চলে যাওয়ার কারণে স্যার প্রায় আধা ঘন্টার মতো স্যার আমি ছিলাম, মানে ডিসকানেক্ট ছিলাম স্যার। 40। আশিকুল ইসলাম। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলো তো একটা জার্নাল আমরা কোন কোন জায়গায় সার্চ দিতে পারি, কয়টা সাইটে? স্যার আপনি দুইটা সাইট দেখাইছেন স্যার। কি কি? স্কলার, গুগল স্কলার, আর একটা আই ট্রিপল ইয়া এক্সপ্লোর। এক্সপ্লোর। আচ্ছা, তারপরে হচ্ছে 36। 36 ফরহাদউদ্দিন। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। যখন একটা পেপার সার্চ দিবা সেই ক্ষেত্রে তুমি কয়টা জিনিস দেখতে বলছি? একটা পেপার সার্চ দিয়ে যখন সার্চ রেজাল্ট থেকে তুমি কি কি জিনিস দেখবা? স্যার স্কোপাস আর ওয়েব অফ সায়েন্স, ওই দুটো জিনিস ওটা আছে তো কিনা ওটা জার্নালের দেখবো। জন্য বলছি, আমি বললাম যে প্রথমে কি দেখবা সার্চ দিয়ে?
ওই মানে ব্যাপারটা স্যার রিয়েলি পাবলিশ হয়েছে কিনা মানে হ্যাঁ 20 বছর রিসেন্টলি ভিতরে পাবলিশ কিনা কিনা ওই জিনিসটা তারপরে জার্নাল নাকি কনফারেন্স, তাই তো? 14 73014 14 থাকবে স্যার আমার নেটওয়ার্ক 13 বলো 13 সিফাত ওয়ান থ্রি ওয়ান থ্রি আগে 2 3 হামিদ। আচ্ছা বলো, তুমি বলো হচ্ছে একটা রিসার্চে তুমি কি বলবা, কথাই তো বুঝি। 35 35 আসসালামু আলাইকুম। জন্য স্যার এখানে কথাগুলো শোনা যাচ্ছে না স্যার। আচ্ছা স্যার আমি তো বাইরে আসছি স্যার, কথাগুলো এখানে শোনা যাচ্ছে না। আচ্ছা মিউট করো 35। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা বলো, একটা রিসার্চের আসলে মেইন কি কাজটা করতে হবে তোমাকে, প্রথম কি কাজটা তোমাকে করতে হবে? স্যার প্রথমে স্যার আমাকে স্যার অ্যাবস্ট্রাক্ট আর ইন্ডেক্স করতে হবে, ওখান থেকে স্যার না একটা রিসার্চের, এটা তো পেপারের না, রিসার্চের। একটা রিসার্চ পেপার আর একটা রিসার্চ উল্টাই ফেলতেছো। জি স্যার। মানে একটা রিসার্চ যখন করবা তখন তোমাকে প্রথম কোন জিনিসটা নিয়ে ফোকাস করতে হবে? স্যার হলো যে স্যার রিসার্চ গ্যাপ নিয়ে। হ্যাঁ রিসার্চ গ্যাপ বা কোশ্চেন নিয়ে। আচ্ছা তারপরে হচ্ছে 84 দেখ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রিসার্চ গ্যাপের পরে কি কাজ করতে হবে? স্যার রিসার্চ গ্যাপ আর কোশ্চেন এই তো স্যার। হ্যাঁ রিসার্চ গ্যাপ বা রিসার্চ কোশ্চেন বের করার পরে কি করতে হবে? স্যার মনে পড়তেছে না স্যার। কে বলতে পারবা? স্যার আমাকে একটা মেথড বের করতে হবে, ওই মেথড অনুযায়ী প্রবলেমটাকে সলভ করতে হবে স্যার। না এটা 3 নাম্বার স্টেপ। এর আগে মেথড 3 নম্বরে জি স্যার। এর আগে আরেকটা আছে কি? স্যার 14 কে ডাকছিলেন স্যার? হ্যাঁ বলো, বলতে পারবা? স্যার একটু ওই স্যার কোশ্চেনটা অ্যানালাইসিস করতে হবে, গ্যাদারিং অবজেক্টিভ রেডি করতে হবে। জি স্যার অবজেক্টিভ রেডি করতে হবে। প্রবলেম স্টেটমেন্ট, তারপরে হচ্ছে অবজেক্টিভ, তারপরে রিসার্চ মেথড বের করতে হবে, তারপরে অ্যানালাইসিস, তারপরে হচ্ছে পাবলিকেশন বা রিপোর্ট। তো তাহলে ঠিক আছে, তোমরা এই জিনিসটা নিয়ে আজকে কাজ শুরু করো যতটুকু বলছি। এর পরের ক্লাসে বাকি কাজটা করবো ইনশাআল্লাহ। স্যার ওই পিডিএফটা কি স্যার দিয়ে দিবেন? আচ্ছা দেখি পিডিএফ দেওয়া যায়, এখন না দিলেও সন্ধ্যার দিকে দিতে পারি কিনা দেখবো, ঠিক আছে? স্যার আমাদের কি গুগল ক্লাসরুম ওপেন করা হয়েছে স্যার? না এটার জন্য এখনো গুগল ক্লাসরুম হয় নাই, এখনো ইয়াতেই আছি আমরা, গ্রুপটাতেই, হোয়াটসঅ্যাপ গ্রুপে। ওকে তো ঠিক আছে, সবাই ভালো থাকো। স্যার আমাদের অ্যাটেন্ডেন্সটা কেমনে নেওয়া হচ্ছে স্যার? অলরেডি 15তে নিয়ে নিয়েছি অ্যাটেন্ডেন্স। স্যার স্যার আমি 17তে ঢুকছিলাম স্যার। এই জন্যই 2 মিনিট লেট হয়ে গেছে স্যার। স্যার বাড়িতে আসছি তো স্যার, কারেন্ট নাই স্যার, কখন থেকে এখন ঢুকতে সবাই পারিনি, এক লেট একদিন হয়ে এক এক গেছে। এক্সকিউজ দিবা, আর আমি হচ্ছে খালি পড়াইতেই থাকবো আর তোমরা এক্সকিউজ দিতে থাকবে, তাহলে হবে? স্যার মাঝামাঝি সময় নিলে একটু বেটার হইতো। না মাঝে তো আমি ক্লাস শুরু করবো কখন? আমি 15 মিনিট বসে থাকি তোমাদের জন্য, তাহলে হবে নাকি? আমি শুরুতে 15 মিনিট থেকে 20 মিনিট পরে ক্লাস শুরুর অ্যাটেন্ডেন্স নেব, নেক্সট টাইম থেকে মাথায় রাখবা, আজকে কনসিডার করতেছি।
আমি আবার রিভাইজ করে নিচ্ছি স্ন্যাপশট। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। লিভ করিও না এখনো, মাত্র অর্ধেক নিচে। হ্যাঁ, এখন লিভ নিতে পারো। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।